Hello friends, welcome to our channel ADNAN Academic School with a brand new video. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বর্তমানে আদনান একাডেমিক স্কুল এই ইউটিউব চ্যানেলটিতে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের টিউটোরিয়াল দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে সলিউশন নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলে নিতে চাচ্ছি। তোমরা কে কোন জেলা থেকে এবং কে কোন স্কুল থেকে আমাদের এই ভিডিওটি দেখেছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং অলরেডি এই চ্যানেল ক্লাস 7 এবং ক্লাস 8-এর সকল পঞ্চম সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে বাংলা ভার্সনে। এবং কালকে আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমরা ইংলিশ ভার্সনের সকল অ্যাসাইনমেন্টের টিউটোরিয়ালগুলো আপলোড করব ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান বিষয়ে। আর এর কিছুক্ষণ পরে আমরা ইনশাআল্লাহ ইসলাম ও নৈতিক শিক্ষা ও গণিত অ্যাসাইনমেন্টটি ষষ্ঠ শ্রেণীর এখানে এই চ্যানেলে আপলোড করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা আর বেশি কথা না বলে আমরা দেখি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টে কি আছে, কোন কোন অধ্যায় থেকে করেছে। আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ অষ্টম অধ্যায় এবং একাদশ অধ্যায়, এই দুইটি অধ্যায় থেকে আমাদের মূলত অ্যাসাইনমেন্টই করা হয়েছে। অষ্টম অধ্যায় মিশ্রণ এবং একাদশ অধ্যায় বল এবং সরল যন্ত্র অর্থাৎ ফিজিক্স টাইপের অধ্যায় করা হয়েছে। এবং ডান সাইডে মূল্যায়ন নির্দেশক অর্থাৎ অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়াটা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। নির্ভুল তথ্য, যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর। প্রত্যেকটি বিজ্ঞান অ্যাসাইনমেন্টেই কিন্তু থাকে প্রত্যেক ক্লাসে প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদান করতে হবে। বেশিও করা যাবে না, কমও করা যাবে না, ঠিক প্রশ্নের যতটুকু চেয়েছে ততটুকু আমাদের উত্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আচ্ছা, আর অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1 নম্বর এখানে 3টি প্রশ্ন বলেছে। এটি সংক্ষিপ্ত প্রশ্ন না, এটি আবার বর্ণনামূলক প্রশ্ন। এটি তোমাদের কোনো কারণ এখানে কোনো মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া নেই, রাইট? দ্যাটস ওয়াই এখানে তোমরা তোমাদের মন মতো লিখতে পারো। তবে এই তেমনই কীভাবে লিখবে, কেমন করে লিখবে তার একটি নমুনা উত্তরপত্র আমরা আমাদের চ্যানেলে এখন বর্তমানে পেয়ে যাবা। কিছুক্ষণ তোমরা এবং ভিডিওটি তোমরা কেটে কেটে দেখবো না, সম্পূর্ণ ভিডিও দেখার পরেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এই বিষয় নিয়ে। 1 নম্বর কোশ্চেনটা দেখি, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কি বলে? সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চ্যাপ্টার ক্লাস 6, রাইট? বিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এই অধ্যায় থেকে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে নিতে হয় কেন? প্রায় সময় আছে। আচ্ছা, আমরা 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1, আমরা বাড়িতে যে সকল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টাসিডের সাসপেনশন ব্যবহার করি সেগুলো রেখে দিলে কিছু কিছু ক্ষুদ্র কণা এতে ভাসমান থাকে এবং ভারী কণাগুলো মিশ্রণের নিচে জমা করে থাকে। এগুলো আশা করি তোমরা সবাই জানো ক্লাস 6-এর, রাইট? কারণ তোমরা কখনো দেখেছি না তোমরা বিভিন্ন সিরাপ খেয়ে থাকো, তোমাদের কোনো অসুখ হলে অ্যান্টিবায়োটিক সিরাপ, অ্যান্টাসিড সিরাপ, বিভিন্ন ধরনের সিরাপ খেয়ে থাকো, যেগুলো উপরে কিছু লেয়ার জমা থাকে এবং নিচে এক ধরনের মিশ্র পদার্থ থাকে, রাইট? এবং ভারী কণাগুলো মিশ্রণের নিচে জমা করে থাকে। এমতো অবস্থায় মিশ্রণটি দেখতে পুরোপুরি স্বচ্ছ লাগে না, একটু ঘোলাটে লাগে। অর্থাৎ অ্যান্টিবায়োটিক সিরাপের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় এবং ওষুধের বোতলের নিচে তলানি পড়ে। এই অবস্থায় অ্যান্টিবায়োটিক সেবন, অ্যান্টিবায়োটিকের উপাদানগুলো আমাদের শরীরে পুরোপুরি প্রবেশ করে না এবং ওষুধের কার্যকারিতা পুরোপুরি প্রকাশ পায় না। তাই অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয়। কারণ অ্যান্টিবায়োটিক সিরাপটা আমরা যখন ঝাঁকিয়ে খাবো তখন এই প্রত্যেকটি উপাদান, প্রত্যেকটি এলিমেন্টগুলো খুবই সুন্দরভাবে মিশ্রণ হয়ে ঝাঁকিয়ে মিশ্রণ করলে এরপর সেটির কাজটি আরও বেটার হবে। এই ধরনের মিশ্রণকে সাসপেনশন বলে। কারণ সাসপেনশন হলো এমন এক ধরনের মিশ্রণ যা রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায়। অ্যান্টিবায়োটিক রেখে দিলে অ্যান্টিবায়োটিক ও উপাদানগুলো কোর হয়ে যায়, তাই অ্যান্টিবায়োটিক মিশ্রণকে সাসপেনশন বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুবই সুন্দরভাবে বুঝেছো, কারণ সেটা আশা করি খুবই সহজে বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা 2 নম্বর কোশ্চেনটাতে যাই। দুধ কি জাতীয় মিশ্রণ? ব্যাখ্যা করো। খুবই সিম্পল একটি কোশ্চেন রয়েছে 2 নম্বরে। দুধ কলার জাতীয় মিশ্রণ, এটি আশা করি সবাই জানো। তোমরা এই যারা ষষ্ঠ শ্রেণী আছে তোমরা ছোটোকাল থেকে কম বেশি দুধ খেয়ে এসেছো, রাইট? দ্যাটস ওয়াই আমি আর সেভাবে এটি নিয়ে বললাম না। দুধ একটি কলয়েড জাতীয় মিশ্রণ, এটা আশা করি আমরা সবাই জানি। এখন আমাদের জানা উচিত কলয়েড কি। কলয়েড সম্পর্কে তো আমরা স্টুডেন্টরা বেশি জানি না। এখন আমি তোমাদেরকে এটির বিশদ আকারে ব্যাখ্যা করে বলবো। অতি ক্ষুদ্র বস্তুকণা অপর বস্তুকণার মাঝে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না, তাকেই বলা হয় কলয়েড। এই সংজ্ঞাটা, এই ডেফিনেশনটা
অবশ্যই তোমরা এই ডেফিনেশনটা মুখস্থ করে রাখবে শিক্ষার্থীরা, কারণ এইগুলো ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, 10 অর্থাৎ তোমাদের ক্লাস 9, 10-এও বড় হয়ে এই ডেফিনেশনটা মুখস্থ করা লাগবে। দ্যাটস ওয়াই তোমাদেরকে আগে থেকে বলছি এটি মুখস্থ করে রাখবে। এটি জানলে এই ডেফিনেশনটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধ যে কারণে কলয়েড বিদ্যমান উপাদানগুলো একটি আরেকটি দ্রবীভূত হয় না, এটা আশা করি সবাই জানো, কিন্তু ছড়িয়ে থাকে। কলয়েড যেটি প্রধান উপাদান বা পরিমাণে বেশি থাকে তাকে বলে অবিচ্ছিন্ন ফেজ বা দশা বা কন্টিনিউয়াস ফেজ, আর যেটি কম পরিমাণে থাকে বা ছড়িয়ে থাকে বা তাকে বলা হয় ডিসপার্সেড ফেজ বা দশা ডিসপার্সেড ফেজ। যেমন একটি কলয়েড যা পানি চর্বি দিয়ে তৈরি, চর্বির ক্ষুদ্র কণাগুলো ডিসপার্সেড ফেজ এবং পানিতে কন্টিনিউয়াস ফেজ ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা খালি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ যন্ত্রে যে ঠিকই দেখা যায়। সাধারণত কলয়েড বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। এই যে তোমার যদি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতো তাহলে এটা খুবই একটি ইম্পর্টেন্ট একটি লাইন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এমসিকিউর ক্ষেত্রে তোমরা একটু ভালোভাবে শুনে নাও। মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে ওই যে 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে কলয়েডের সাধারণ বিদ্যমান কণাগুলো। এটি তো অবশ্যই একটি মুখস্থ করে রাখবে এবং এটি ক্ষেত্রে এই যে আমি যে নমুনা উত্তরপত্রটি দিচ্ছি তোমরা এইটা থেকে তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব সৃজনশীলতা দিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি পূরণ করবে, তবেই তোমাদের অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টে ভালো একটি ফলাফল পাবে। আচ্ছা, আমরা দেখি 3 নম্বর কোশ্চেনটা। নিচের ছকে ছবিগুলো দেখো এবং 1 ও 2 নং এর উত্তর দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, ছবিটা আশা করি ক্লিয়ার করে দেখতে পাচ্ছি। কলাম এবং সারির মতো দেওয়া আছে সরল যন্ত্র, সেকেন্ডটাতে আছে কোন শ্রেণীর লিভার যুক্তি দাও, এবং দ্বিতীয় নম্বরটি আছে কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। এই কোশ্চেনটা একটু ব্যতিক্রম, তাও আমি সুন্দরভাবে তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ এর উত্তরটি। চিত্রটি হলো জাতি যা দ্বিতীয় শ্রেণীর লিভার। এটি আশা করি তোমরা সকলেই জানো। দ্বিতীয় শ্রেণীর লিভার হবার কারণটা কি আমি এখন এখানে বলছি। দ্বিতীয় শ্রেণীর লিভার ভার থাকে মাঝখানে প্রযুক্ত বল ও ফালক্রম 2 প্রান্তে অবস্থান করে। তোমরা যদি এই প্রযুক্ত বল, ফালক্রম এগুলো নিয়ে আরও বেশি বিশদ আকারে জানতে চাও, আমি এই টিউটোরিয়ালে আর এগুলোকে বেশি ব্যাখ্যা করে না বললাম, কারণ এই টিউটোরিয়ালে যদি আমি এই ফালক্রম, প্রযুক্ত বল এই সম্পর্কে আরও বেশি করে বলি তাহলে এই ভিডিওটা খুবই বড়, খুবই লেন্দি হয়ে যাবে। দ্যাটস ওয়াই তোমাদের যদি এগুলো বোঝানো, এগুলো আরও বিশদ আকারে ব্যাখ্যা জানতে চাও তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আমরা পরের টিউটোরিয়ালগুলোতে অবশ্যই এগুলো নিয়ে টিউটোরিয়াল তৈরি করে তোমাদেরকে অবশ্যই এগুলো শেয়ার করবো। জাতির ক্ষেত্রেও প্রযুক্ত বল ফালক্রম 2 প্রান্তে অবস্থান করে এবং ভার থাকে মাঝখানে, এই কারণে জাতির দ্বিতীয় শ্রেণীর লিভার। যান্ত্রিক সুবিধা বাড়ানোর উপায় ভার, যেমন সুপারি। তোমরা অনেক সময় এই জাতিকে আমাদের মানে আঞ্চলিক ভাষায় আমি কি বলবো তোমাদের, আমরা এদিকে কি বলে, জাতিকে আমরা বলি ছড়তা, রাইট? ছড়তা। এই যেমন ছড়তা দিয়ে তোমরা অনেকেই তোমাদের না বা না নিকে অনেক সময় তোমরা সুপারি কাটতে দেখেছো। কে যত বেশি ফালক্রমের কাছে রাখা যাবে সুপারিকে, অর্থাৎ সুপারিকে যত বেশি ফালক্রমের অর্থাৎ মাঝখানে ওই ফালক্রমটাকে যত কাছে রাখা যাবে সুপারি কাটতে তত কম বল প্রয়োগ করতে হবে। এক্ষেত্রেও ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বল বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। অর্থাৎ ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বল বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে, এইগুলো সব আমি বললাম। তো তোমাদের যারা বিশদ আকারে জানতে চাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট। দ্বিতীয় নাম্বারটা দেখি, চিত্রটি হলো হাতুড়ি, সেকেন্ড নাম্বারটা, যা প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার হবার কারণ প্রথমে শ্রেণীর লিভারে ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। হাতুড়িতে ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে, তাই হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার। অর্থাৎ এটি ফালক্রমের যেহেতু মাঝখানে এবং ভারের মাঝখানে থাকে, দ্যাটস ওয়াই এটি প্রথম শ্রেণীর লিভার। এবং যান্ত্রিক সুবিধা বাড়ানোর উপর একটি হাতুড়ি সাধারণত 2টি প্রান্ত থাকে। এটা আশা করি তোমরা সকলে জানো, খুবই একটি সিম্পল কথা। এক প্রান্ত দিয়ে কাঠের লোহা ঢুকানো হয় এবং অন্য প্রান্ত দিয়ে লোহা বের করা হয়। হাতুড়ি দিয়ে যখন লোহা বের করা হয় তখন হাত দিয়ে হাতুড়ির হাতল ধরে বল প্রয়োগ করা হয়। আবার যেখানে লোহাটি থাকে তার পাশে ঠ্যাস দিয়ে এটি উঠানো হয়, যেটি ফালক্রম হিসেবে কাজ করে। এক্ষেত্রে লোহা বের করা বাধা ভার হিসেবে কাজ করে। এভাবে হাতুড়ি যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যত সহজভাবে, যত সুন্দর ক্রিয়েটিভিটি, আমার নিজস্ব ক্রিয়েটিভিটি এবং সাবলীল মননশীলতা দিয়ে তোমাদেরকে যত সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি দিতে পেরেছি তত যেভাবে চেষ্টা করেছি হয়তো বা দিতে পারিনি। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে আমি একটি অনুরোধ করতে চাচ্ছি, তোমরা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে সকল ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যায়। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো এবং সাপোর্ট করছো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া এবং শুভকামনা রইল আদনান একাডেমি স্কুলের পক্ষ থেকে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আর কিছুক্ষণ পর তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টটি এবং গণিত অ্যাসাইনমেন্টটি
চলে আসছে, তোমরা আমাদের চ্যানেল পাশেই থাকতে পারো। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।